তো নমস্কার প্রিয় বন্ধুরা, আশা করি আমরা সকলে ভালো আছেন। তো আর একবার নতুন ভিডিওতে আমাদের সকলকে স্বাগত জানাই। তো আমরা জানেন 26,000 যে চাকরি হারার মামলা চলছে, তাই নিয়ে ইতিমধ্যেই ভারত তুঙ্গে রয়েছে। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এসএসসি যোগ্য অযোগ্যদের যে লিস্ট জমা দিয়েছে, পুরো ভিডিওটি স্কিপ না করে বিষয়টি ভালোভাবে দেখবেন। অনেকগুলো তথ্য নিয়ে ভিডিওটি বানানো হয়েছে। তো আমরা জানেন যে এসএসসি যোগ্য অযোগ্য তালিকা শিক্ষা দপ্তরের কাছে দিয়েছে, কিন্তু ইতিমধ্যে আমরা জানতে পারছি শিক্ষা দপ্তর থেকে আবার নতুন করে এসএসসির কাছে আবেদন করেছে। আপনারা জেলা ওয়াইজ আমাদের বিভিন্ন যে জেলা রয়েছে নিয়োগ হয়েছে, সেই জেলা ওয়াইজ শিক্ষক শিক্ষকের তালিকা কিন্তু তাদের কাছে পাঠাতে বলেছে। অর্থাৎ যে লিস্ট এসএসসি জমা দিয়েছে শিক্ষা দপ্তরের কাছে, সেইটি কিন্তু তারা মানতে চাইছেন না। তারা চাইছেন জেলাভিত্তিক ডিআইদের মাধ্যমে, যেহেতু আমরা জানেন ডিআইদের মাধ্যমে নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয়। এসএসসি থেকে যে নিয়োগপ্রাপ্ত চিঠি দেওয়া হয় সেটি নিয়ে, বা মধ্যশিক্ষা পর্ষদ থেকে যে চিঠি দেওয়া হয় সেটা নিয়ে কিন্তু স্কুলে জয়েন করায়, কিন্তু মেন যে অ্যাপ্রুভাল সেটা কিন্তু ডিআইতে করে থাকে। তো ডিআইদের কাছে নির্দিষ্ট তথ্য রয়েছে কোন কোন স্কুলে, নির্দিষ্ট জেলায় কোন কোন স্কুলে কোন কোন শিক্ষক শিক্ষা নিয়োগ হয়েছে, তারা কতটা যোগ্য অযোগ্য সমস্ত তথ্য তাদের কাছে মোটামুটি রয়েছে। তারা সেখান থেকে জানাবেন শিক্ষা দপ্তরের কাছে যে এই শিক্ষক শিক্ষা রয়েছেন, এবং অবশ্যই শিক্ষা দপ্তরে বাছাই করবেন। বাছাই করে কিন্তু তারা আগামী 17 তারিখে যে রিভিউ পিটিশন রয়েছে, অর্থাৎ তারা যে আবেদন করেছিল মডিফিকেশনের জন্য সুপ্রিম কোর্টের রায়ের, সেখানে কিন্তু তথ্য সঠিকভাবে দেওয়ার জন্য পরিকল্পনা করেছেন। এবং এর পাশাপাশি আরও একটা তথ্য রয়েছে যে বেতন সংক্রান্ত একটি বিষয় কিন্তু শিক্ষক শিক্ষকদের মাথায় ঘুরে বেড়াচ্ছে, যারা যোগ্য অযোগ্য দুই ধরনের ক্যান্ডিডেট। তো শিক্ষা দপ্তর চাইছে যোগ্যদের বেতনটা চালু রাখতে এবং অযোগ্যদের ক্যান্সেল করতে, নতুবা যে কন্টেম্প মামলা পড়বে সেই কন্টেম্প মামলার মধ্যে কিন্তু তারা আসতে চাইছেন না। তাই জেলা ওয়াইজ তারা কিন্তু সঠিক লিস্টটা তারা পেতে চাইছেন। একটি গেল পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, যে রিভিউ পিটিশন রাজ্যের তরফ থেকে করা হবে সেখানে কিন্তু সঠিক তথ্যটা দেওয়া উচিত। সেই রিভিউ পিটিশন টিকবে কি না তাই নিয়ে কিন্তু আইনজীবীদের মহলে ইতিমধ্যে বিতর্ক তৈরি হয়েছে, সেই নিয়েও বিষয়তে আলোচনা করা হবে আজকের ভিডিওতে। তৃতীয় যেটি কথাটি বলবো, আমরা জানেন যোগ্য এবং অযোগ্য যে লিস্টটি ইতিমধ্যেই একদম সুপ্রিম কোর্ট থেকে নির্দেশ করা হয়েছে, অর্থাৎ অযোগ্যদের লিস্ট চিহ্নিত করা হয়েছে, যোগ্য কারা চিহ্নিত করা সম্ভব হয়নি। তো অযোগ্যদের লিস্ট সিবিআই যেটি তদন্ত করে বের করেছিল, সেই সংখ্যাটি নির্দিষ্ট তথ্য আকারে সুপ্রিম কোর্টের রায়ের যে কপি, যদি মূল কপি আমরা দেখে থাকেন, তো আপনারা অনেকে দেখেছেন, তো সেখানে দেখতে পাবেন যে অযোগ্যদের লিস্ট আছে। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি অযোগ্যরা কিন্তু রাস্তা নেমে পড়েছে। তারাও বলছে যে আমরা কী ভিত্তিতে অযোগ্য হলাম তার কিন্তু সঠিক তদন্ত পরীক্ষা সম্পন্ন হয়নি। ঠিক এই ধরনের কথাবার্তা কিন্তু তারা বলতে চাইছে আমাদের কিসের ভিত্তিতে অযোগ্য লিস্ট করা হলো। অর্থাৎ তারাও কিন্তু যুক্তি খাটাচ্ছেন, তাদেরও আইনজীবী রয়েছেন। তারা বলতে চাইছেন যে সমস্ত 22 লক্ষ যে ওমের মিরেজ কপি, অর্থাৎ ওমের যে কপি আছে সেই মিরর কপি কিন্তু তারা পাবলিশ করতে চাইছেন। তাহলে তারা বলতে চাইছেন দুধ কা দুধ পানি কা পানি একদম আলাদা করা সম্ভব হবে। অর্থাৎ কারা যোগ্য কারা অযোগ্য লিস্ট কিন্তু সেখানে দেখে কিন্তু তদন্ত করা সম্ভব হবে। এবং তারা বলতে চাইছেন যে তারাও যোগ্য, কিসের ভিত্তিতে তাদেরকে বাতিল করে দেওয়া হচ্ছে। তো এই যোগ্য অযোগ্য এই লিস্ট নিয়েই হাইকোর্টের রায় হয়েছিল যে প্যানেলটা ক্যান্সেল হয়েছিল, এবং সুপ্রিম কোর্টে সেখানে কিন্তু দুর্নীতি ধরার পরে তারাও কিন্তু আইনের মাধ্যমে একটা বিচার করতে গেলে অনেক কিছু দেখে শুনে বিচার করতে হয়। তারা কিন্তু সেখানে সেগ্রিগেশন করতে সম্ভব হয়নি, অর্থাৎ কারা যোগ্য কারা অযোগ্য, অথবা অযোগ্যদের সংখ্যা চিহ্নিত করা গেলেও আরও যে যোগ্যতম থাকতে পারে এই নিয়ে কনফিউশন ছিল। তাই পুরো নিয়োগ পরীক্ষাটি কিন্তু ক্যান্সেল করেছে। মোটামুটি 17 রকম দুর্নীতিতে কিন্তু তারা দেখতে পেয়েছেন। তো এই নিয়ে বিস্তারিত ভিডিও আজকের বিষয়। তো চলুন আমরা পুরো বিষয়টি এবার দেখে নেব। তো প্রথমে যেদিকে নজর রাখবো, দেখুন জেলাভিত্তিক যোগ্য অযোগ্যের তালিকা চাইল বিকাশ ভবন। এসএসসি 2016 সালের শিক্ষক নিয়োগ প্যানেল ঘিরে ফের নড়েচড়ে বসল বিকাশ ভবন। এবার শিক্ষা দপ্তর সরাসরি চেয়ে পাঠালো জেলার ভিত্তিতে যোগ্য অযোগ্য এবং চিহ্নিত নয় চাকরিহারাদের বিস্তারিত তালিকা। সূত্রের খবর, যোগ্য না অযোগ্য এই নিয়ে ধোঁয়াশা থাকা প্রার্থীদের স্পষ্ট চিহ্নিত করতেই এই পদক্ষেপ। আগে রাজ্য জুড়ে এই ধরনের প্রার্থীদের একটি সম্মিলিত তালিকা এসএসসি পাঠালেও এবার সেই তালিকাতে জেলা অনুযায়ী ভাগ করে ফেরত চাওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
বিকাশ ভবন সূত্রের খবর, তালিকা হাতে এলেই জেলার ডিআই বা স্কুল পরিদর্শকদের কাছে লাগিয়ে ওই ভিত্তিতে মাঠে নামবে শিক্ষা দপ্তর। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই রাজ্য জুড়ে চিহ্নিত করা হবে সংশ্লিষ্ট চাকরিহারাদের। প্রসঙ্গত, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরিহারাদের জন্য 2 মাস সময় চেয়েছিলেন। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তাদের সঙ্গে বৈঠকে আশ্বাস দিয়েছিলেন আইনগত সহায়তা ও পরিস্থিতির দ্রুত সমাধানে। সেই বৈঠকের কদিন পরেই যোগ্য অযোগ্য শ্রেণীবিন্যাসে মাঠে নামল শিক্ষা দপ্তর। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বৈঠকে জানিয়েছিলেন এসএসসি ইতিমধ্যেই যোগ্য অযোগ্যদের তালিকা তৈরিতে কাজ শুরু করেছে এবং সব কিছু আইনি পরামর্শ অনুযায়ী চললে আগামী 21শে এপ্রিল তা প্রকাশ করা হবে। পাশাপাশি যারা সত্যিই যোগ্য তাদের চাকরি ফেরানোর বিষয়ে রাজ্য প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান শিক্ষামন্ত্রী। চাকরিহারাদের জন্য এখন বড় অপেক্ষা এসএসসি কবে জমা দেবে সেই জেলাভিত্তিক তালিকা আর কত তাড়াতাড়ি সেই অনুযায়ী ব্যবস্থা নেবে শিক্ষা দপ্তর। এরপরে কিন্তু টুইস্ট আসছে, এরপরের খবরে আমরা যাব। তো সেখানে দেখতে পাবো, দেখুন, রিভিউ পিটিশনে গ্রহণযোগ্যতা নিয়ে সংশয়। যেটা রিভিউ পিটিশন হবে তার গ্রহণযোগ্যতা নিয়ে কিন্তু সংশয় ইতিমধ্যেই তৈরি হয়েছে। যোগ্য অযোগ্যদের জেলাভিত্তিক চাকরিহারাদের তালিকা স্কুল সার্ভিস কমিশনের কাছে চেয়ে পাঠাল রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর। রবিবারই 25,752 জন চাকরিহারার মধ্যে যোগ্য ও অযোগ্যদের তালিকা স্কুল শিক্ষা দপ্তরে জমা দিয়েছিল স্কুল সার্ভিস কমিশন। এবার জেলাভিত্তিক তালিকা নিয়ে পরবর্তী পদক্ষেপ করবে স্কুল শিক্ষা দপ্তর। এই মধ্যে জেলাগুলিতে কোন স্কুলে কতজন শিক্ষক রয়েছে তার হিসাব জেলা বিদ্যালয় পরিদর্শকদের কাছ থেকে চেয়েছে স্কুল শিক্ষা দপ্তর। এবং ইতিমধ্যেই আমরা দেখেছি রিসেন্ট যে 2-3 দিন স্কুল হলো, অর্থাৎ স্কুল ছুটি ছিল, তার মাঝখানে কিন্তু সেই তথ্য নেওয়া হয়ে গেছে স্কুল থেকে। অন্যদিকে চাকরিহারা শিক্ষকদের কথা ভেবে রিভিউ পিটিশন করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার, স্কুল সার্ভিস কমিশন, স্কুল শিক্ষা দপ্তর। তবে রিভিউ পিটিশন হলেও তার শীর্ষ আদালত আদৌ গ্রহণযোগ্য হবে কি না সেই নিয়ে সংশয় রয়েছে অধিকাংশ আইনজীবীর। রিভিউ পিটিশন বা তা খারিজ হলে কিউরেটিভ পিটিশন করার সুযোগ এই মামলার ক্ষেত্রে রয়েছে কি না তা নিয়ে প্রশ্ন রয়েছে আইনজীবীর মহলে। তাদের মতে রিভিউ পিটিশন গ্রহণ হলেও রায় বদলানোর সম্ভাবনা ক্ষীণ। বিরোধীদের যুক্তি, বিষয়টি সম্পর্কে রাজ্য সরকার অবগত হওয়ার পরও নির্বাচনের আগে স্বচ্ছ ভাবমূর্তি বজায় রাখতে ও সরকার চাকরিহারাদের চাকরি ফিরিয়ে দেওয়ার ইমেজ বজায় রাখতে চাইছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই ব্যাপারে কোনো প্রতিক্রিয়া দিতে রাজি হননি। তিনি বলেন, বিচারাধীন বিষয় নিয়ে আমি কোনো প্রতিক্রিয়া দিতে পারি না। বর্ষিয়ান আইনজীবী অরুণাভ ঘোষ বলেন, টেকনিক্যাল গ্রাউন্ড ছাড়া রিভিউ পিটিশন করা যায় না। এতে রায় বদলানোর সম্ভাবনা নেই, কিউরেটিভ পিটিশন গ্রহণ নিয়েও সম্ভাবনা নেই বললেই চলে। আইনজীবী জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায়ের মতে খুব কম ক্ষেত্রে রিভিউ পিটিশন গ্রহণযোগ্য হয়। কারো কাছে নতুন কোনো তথ্য থাকলে যা শুনানির সময় আদালতে দেওয়া যায়নি সেই সুযোগের ভিত্তিতে রিভিউ পিটিশন করা যায়। বিষয়টি ভালোভাবে বুঝবেন। কারো কাছে নতুন কোনো তথ্য থাকলে যা শুনানির সময় আদালতে দেওয়া যায়নি সেই সুযোগের ভিত্তিতে রিভিউ পিটিশন করা যায়। বর্ষিয়ান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের যুক্তি, আমার অভিজ্ঞতা আমি কখনো রিভিউ পিটিশন গ্রহণযোগ্যতা হয়েছে দেখিনি। এই মামলায় কিউরেটিভ পিটিশনের গ্রাউন্ডও নেই। বিরলের মতো বিরল থেকে বিরলতম ক্ষেত্রে কিউরেটিভ পিটিশন করা যায়। একই বক্তব্য আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়ের। তিনি বলেন, সংখ্যাতত্ত্বের হিসেবে 100টা রিভিউ পিটিশন হলে 92টি খারিজ হয়ে যায়, আর তা প্রকাশ্য আদালতে হওয়ার নজির নেই। যিনি রায় লিখেছেন তার বেঞ্চে রিভিউ পিটিশন যাবে, তাই সেক্ষেত্রে সম্ভাবনা ক্ষীণ হয়ে দাঁড়ায়। এখন সরকার যদি তাদের ত্রুটি স্বীকার করে হলফনামা দেয় তাহলে তো বিবাচ্য হতে পারে। তবে এক্ষেত্রে কোনো মন্তব্য করতে চাননি রাজ্য সরকারের আইনজীবীরা। আইনজীবী সঞ্জয় বর্ধন জানান, তিনি রাজ্য সরকারের আইনজীবী প্যানেল শীর্ষ পদে রয়েছেন, তাই এই বিষয়ে কোনো মন্তব্য করতে পারবেন না। আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে কোনো বক্তব্য রাখতে নারাজ। তাহলে বিষয়টি আমাদের ক্লিয়ার হলো। রিভিউ পিটিশন গ্রহণযোগ্যতা নিয়ে ইতিমধ্যে সংশয় দেখা গেছে। আমরা দেখব 17 তারিখে কী রায়দান আসে এবং তারপরে রাজ্য সরকার কী রিভিউ পিটিশন করে এবং সেটি গ্রহণযোগ্যতা হয় কিনা সেদিকে নজর থাকবে। এরপর চলে যাব নেক্সট আরেকটা ভিডিওতে বলেছিলাম টপিক, সেই টপিকে থার্ড টপিক। তো এই টপিকটা নিয়ে আলোচনা করছিলাম, সিবিআই তথ্য প্রমাণ প্রশ্ন তুলে পথে নামলেন অযোগ্য চাকরিহারারা। সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারিয়েছেন রাজ্যের প্রায় 26,000 শিক্ষক শিক্ষাকর্মী। শীর্ষ আদালতে এও জানিয়েছে যারা অযোগ্য হিসেবে চিহ্নিত বা টেন্টেড তাদের চাকরি বাতিলের সঙ্গে বেতনে ফেরত দিতে হবে। এই সংখ্যাটা প্রায় 7,000। সিবিআই দেওয়া তথ্য প্রমাণের ভিত্তিতে তাদের অযোগ্য বলে চিহ্নিত করেছিল কলকাতা হাইকোর্ট। এবার পথে নামলেন অযোগ্য বলে চিহ্নিত চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীরা। সোমবার কলেজ স্কোয়ার থেকে সুবোধ মল্লিক স্কোয়ার পর্যন্ত মিছিল করেন তারা। চিহ্নিত অযোগ্যতার দাবি, এই তকমা যে তাদের সামাজিক সম্মান নষ্ট হচ্ছে। একই সঙ্গে সিবিআই তথ্য প্রমাণ নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। চাকরিহারা রিতেশ ঘোষ বলেন, অনেক শিক্ষক শিক্ষাকর্মীদের ওএমআর শিটে গণ্ডগোল রয়েছে বলে কোর্টে তথ্য দিয়েছিল সিবিআই। ওই ওএমআর শিট ম্যানিপুলেট করা হয়েছে বলে অনেকে অভিযোগ তুলেছেন। সিবিআই তথ্য দিয়েছে মানে সেই তথ্য যে সঠিক তা নয়। গাজিয়াবাদ থেকে পাওয়া সেই হার্ড ডিস্কের সততা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেক অযোগ্য চাকরিহারা।
এসএসসি নিয়োগ দুর্নীতি তদন্তে নেমে প্রচুর সাদা ওমের শিট উদ্ধার করেছিল সিবিআই। অর্থাৎ কোনো প্রশ্নের উত্তর না লিখে সাদা ওমের শিট জমা দিয়ে কেউ কেউ পাশ করেছেন এবং চাকরি পেয়েছেন। এবং এই রিপোর্ট প্রতিবেদন পড়তে পড়তে আমাদের বলছি, এবং তারা কিন্তু 6-7 বছর চাকরি করে ফেলেছেন এবং বাচ্চাদেরকে পড়িয়েছেন, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক খাতাও দেখেছেন। বিষয়টা ভালোভাবে বুঝুন। মূলত তাদের অযোগ্য বলে চিহ্নিত করা হয়েছে। এসএসসি প্যানেলের বাইরে থেকে অনেকে চাকরি পান, তাদেরও অযোগ্য বলে চিহ্নিত করে সিবিআই। প্যানেলের বাইরে থেকে অনেকেই চাকরি পেয়েছেন। মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে যারা চাকরি পেয়েছেন তারাও আদালতের চোখে অযোগ্য হিসেবে চিহ্নিত হয়েছিলেন। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অযোগ্য বলে চিহ্নিত চাকরিহারা শিক্ষকদের উদ্দেশ্যে বার্তা দেন। মমতা বলেন, যাদের অযোগ্য বলা হচ্ছে তাদের বিরুদ্ধে কী কী তথ্য আছে আমি দেখব, আবার আমাদের ডাকবো। সত্যি যদি তারা অযোগ্য বলে প্রমাণিত হন, আমার তখন কিছু করার থাকবে না। কিন্তু কাকে কেন অযোগ্য বলা হয়েছে, কে তদন্ত করেছে, আলাদা করে সেটা দেখতে হবে। আলাদা করে সেটা নিয়ে আমি কথা বলবো। সকলেই নিশ্চিন্তে থাকুন। তো এই কথা বলার পরে যোগ্য অযোগ্য লিস্ট নিয়ে কী হবে তাই নিয়ে ইতিমধ্যেই অনশন হয়ে গেছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু আন্দোলন চলছে। ইতিমধ্যে দিল্লিতে যন্তর মন্তরে আন্দোলন অর্থাৎ অনশন কর্মসূচি শুরু হচ্ছে। এবং এর পাশাপাশি আমরা জানেন বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন রকম মন্তব্য করেছেন এবং আমরা দেখেছি প্রথম দিকেই অনেকেই পাশে দাঁড়াচ্ছে। বিশেষ করে বিরোধী বিভিন্ন যে রাজনৈতিক দলগুলি ছিল তারা কিন্তু তার পরবর্তীকালে আস্তে আস্তে এই বিষয়টিকে চেপে যাচ্ছেন। এবং পাশাপাশি রাজ্য সরকার কিন্তু চাকরিহারাদের পাশে সর্বদা পাশে থাকার চেষ্টা করছেন। তো দেখা যাক এই মামলার ভবিষ্যৎ কোন দিকে যায়, সেদিকে আমাদের নজর থাকবে। এবং যারা চ্যানেলটি নতুন অবশ্যই সাবস্ক্রাইব করেন, বন্ধুর মতো কিন্তু অবশ্যই শেয়ার করেন। এই ধরনের খবর পেতে অবশ্যই চ্যানেলটি সঙ্গে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।